এবারে যাচ্ছি হচ্ছে পর্যায়, বৃত্ত, ধর্ম। এখানে তোমার আসলে পর্যায়, বৃত্ত, ধর্মের মধ্যে বেশ কিছু জিনিসপত্র পড়বে। তার মধ্যে যেমন ধরো যে আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, এই পার্টটা এখানে পড়বে, এটা পড়বে। তারপরে তোমার এখানে এসে পড়বে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই পার্টটা এখানে আসবে। তারপরে তোমার ইলেকট্রো নেগেটিভিটি, এই পার্টটা এখানে পড়বে। তারপরে তুমি ধরো যে আকারের কাহিনীগুলা এখানে পড়বে আর কি। ধরো এখন এই জিনিসগুলো তোমরা মোটা তাকে তো কিছুটা হলেও জানো, তাই না? তো যতটুকু জানো ওটুকু দিয়ে কাজ চালানো যাবে। আমরা খুব বেশি পর্যায়ের ভিতরে ঢুকবো না, আমরা যেহেতু রিভিশনটাকে মেন্টালিটির মধ্যে নিয়েছি সেই জায়গার থেকে। চলো আমরা দেখি, এক এক করে একটু আগে যাই আর কি। শুরুতেই আমরা একটু আকারের ঘটনাটা পড়ি। আকারের ঘটনা আমরা সবাই জানি, তবু আমাদের একটু পড়া লাগে আকারের ঘটনার মধ্যে, তাই না? যে আকারের ট্রেন্ডটা এটা কেমন, একটা পর্যায়ে কেমন আর একটা গ্রুপে কেমন আকারের ট্রেন্ডটা, চলো একটু দেখি। যেমন ধরো আমি আকার নিয়ে কাজ করতেছি। আকার কি হইতে পারে? আকার হইতে পারে একই পর্যায়ে হইতে পারে, আবার আকার কি হতে পারে একই গ্রুপে হইতে পারে। আকার কি হতে পারে? বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে পর্যায়ের কথা বলতেছি। বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে একই পর্যায়ের কথা বলা হইতেছে। আর উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে গ্রুপের কথা বলা হচ্ছে, তাই গ্রুপের কথা বলা হইতেছে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার কমে। আকার কি হয়? আকার কমে। উপর থেকে নিচের দিকে আসলে কি হয়? আকার আকার বাড়ে। ঠিক আছে? তাহলে আকার একই গ্রুপের মধ্যে বাড়ে, একই পর্যায়ের মধ্যে আসলে কি হয়? কমে। সো যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল করে করে লিখি আর কি, এই দিক বরাবর একটা এক্সাম্পল লিখি। যেমন ধরো আমরা কার কার ক্ষেত্রে লিখি, একটা একটা করে সেট লিখি। ধরো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে কোনটার আকারটা বড়? বাম থেকে ডানের দিকে যদি আমরা যাই তখন আকার কম, তাহলে আকারটা বড় কার জন্য? অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন। আবার ধরো তোমাকে যদি এইটা বলা হয় যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে কোনটার আকারটা বড় হবে? এইটার আকারটা হচ্ছে বড় হবে আর কি। এইগুলো না বলে তোমার যদি এরকম বলা হইতো যে Na+, তোমার যদি বলা হইতো F-, তোমার যদি বলা হইতো নিয়ন, তাহলে কোনটার আকারটা বড়? এটা কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন মিলাই বলতেছে। এক্ষেত্রে আবার আমাকে হিসাব নিকাশ করা লাগবে ইলেকট্রন প্রোটনের ভিত্তিতে। ধরো এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। প্রোটনের ক্ষেত্রে এখানে আছে 11টা, এখানে আছে 9টা, এখানে আছে 10টা। তাহলে কোথায় আকর্ষণ সবচেয়ে বেশি? এই জায়গাটা আকর্ষণ সবচেয়ে বেশি। যেখানে আকর্ষণ বেশি ওদের মধ্যে তাহলে কি হবে? আকারটা কম হবে আর কি, তাই না ব্যাপারটা? আচ্ছা, আর এইখানকার মধ্যে তোমার কি আকর্ষণ সবচেয়ে কম, তাহলে আকারটা বেশি হবে। তাহলে আকার সবচেয়ে তাহলে কম কোনটার হবে? তাহলে সোডিয়াম প্লাসের আকার কম, তাই না? তারপরে কোনটা হবে? তারপরে হবে হচ্ছে তোমার নিয়ন। তারপরে কোনটা হবে? তারপরে তোমার কাছে হচ্ছে F-। বুঝতে পারছো? তাহলে আকার এটার বড়, তারপরে নিয়ন, তারপরে সোডিয়াম প্লাস। এবার আমরা তো আকারের ব্যাপারটা দেখলাম, আকারটা গেল, আমরা আকারটা দেখা শুরু করছিলাম, আকারটা ধরো শেষ। এবার যাচ্ছি হচ্ছে আয়নাইজেশন এনার্জির মধ্যে 2 নম্বরে। তার মানে আয়নাইজেশন এনার্জিটাকে বাংলায় কি বলতেছি আমরা? আয়নীকরণ শক্তি, না? বাংলায় কি বলতেছি? আয়নীকরণ শক্তি বলতেছে। ছোট করে এটাকে কি দিয়ে প্রকাশ করি আমরা? আয়নাইজেশন এনার্জির IE দিয়ে প্রকাশ করি আর কি। আয়নীকরণ শক্তি কাকে বলে বলো তো? কাকে বলে? এটাকে বলে হচ্ছে এরকম, গ্যাসীয় একটা অবস্থা হইতে হবে, গ্যাসীয় অবস্থায় কোনো রাসায়নিক প্রজাতির কোন স্তর থেকে? যোজ্যতা স্তর হতে, যোজ্যতা স্তর হতে
1 মোল ইলেকট্রন অপসারণ করতে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি 1 মোল ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি। তাহলে ওই প্রয়োজনীয় শক্তির নাম কি? আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো একটা রাসায়নিক প্রজাতি, সেটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, আবার একটা পরমাণু হতে পারে, যতটা স্তর থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি। জিনিসটা যদি আমরা একটু ভেঙে লিখি, ধরো আমরা ম্যাগনেসিয়াম নিছি, ম্যাগনেসিয়ামটাকে গ্যাসীয় অবস্থায় নিলাম, সর্ববহিস্থ স্তর থেকে 1 মোল ইলেকট্রন বের করছি, করার পরে ম্যাগনেসিয়াম প্লাসে পরিণত হয়েছে, এটাও গ্যাসীয় অবস্থাতেই। ওই সময় যে শক্তিটার প্রয়োজন পড়ছে তার নাম দিলাম ডেল এইচ অফ আইই। আইই মানে আয়নাইজেশন এনার্জি। এই মানটা তাহলে কেমন মান হবে? প্রয়োজনীয় মান যেহেতু, তার মানে কি পজিটিভ একটা শক্তি তার মানে দিতে হবে। আবার এবার তুমি ব্যাপারটা খেয়াল করে দেখো, আবার ধরো আমি এবার Mg প্লাস নিয়ে শুরু করছি, সেখান থেকে আমি একটা ইলেকট্রন ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে Mg2 প্লাসে পরিণত হয়েছে গ্যাসীয় অবস্থাতে, তখন ডেল এইচ অফ আইই, এটাও তো পজিটিভ একটা এনার্জি। প্রশ্নটা হচ্ছে কীরকম, ওটাও যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি হয়, তাহলে এটাও কি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি? তাহলে প্রথম ইলেকট্রনটা বের করার সময় যে শক্তিটা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, আর এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন বের করার সময় যে শক্তি, তাকে আমরা বলতেছি কি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আয়নীকরণ শক্তি কী হয়? একটা ইলেকট্রন বের করার জন্য বা 1 মোল ইলেকট্রন বের করার জন্য সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি হয় আর কি। বাট একের পর অন্যটা বের করতে গেলে তখন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে করে আসে আর কি। বুঝতে পারছো ঘটনাটা? ওকে, আচ্ছা এখন আসো আয়নীকরণ শক্তির ট্রেন্ডটা একই পর্যায়ে এবং একই গ্রুপে কীরকম। আয়নীকরণ শক্তি একই পর্যায়ে এবং একই গ্রুপে কীরকম। এইদিকে দেওয়া মানে বলছি কি এটা যেন একই পর্যায়ে, এইদিকে দেওয়া মানে কি বলছি যেন একই গ্রুপে। একই পর্যায়ে তাহলে আয়নীকরণ শক্তি দিলে কী হয়? আস্তে আস্তে বাড়ে, কারণ আকার ছোট হয়, ইলেকট্রন ওখান থেকে বের করতে বেশি কাজ করা লাগবে। আর একই গ্রুপে কি হয়? আয়নীকরণ শক্তির মানটা কমে, আকার বড় হয়, ইলেকট্রনের আকর্ষণ কমে, যার জন্য এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি কেমন লাগবে তাহলে তোমার? তখন শক্তিটা কম লাগবে আর কি। তাহলে চলো একটু আমরা দেখি, আমরা একটু এক্সাম্পল আকারেও লিখি, আমরা একটা এক্সাম্পল আকারেও লিখি। যেমন ধরো পর্যায় 2 এর জন্য আর কি। তাহলে পর্যায় 2 এর জন্য আয়নীকরণ শক্তির ক্রমটা তাহলে কেমন হবে? তাহলে একটু ভালো করে খেয়াল করবা, পর্যায় 2তে কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান তাহলে কী হয়? বাড়ে। তাহলে কোনটার বেশি? বেরিলিয়াম, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। আমাদের আগের কথা অনুযায়ী এটা কি আসলে হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ বাম দিক থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হলে আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে ওখান থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করা অনেক কঠিন। এবার দ্য প্রবলেম ইজ, বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, এটা কেমন? এটা হচ্ছে 2s2। বোরনের ক্ষেত্রে যদি আমরা দেখি তখন এটা কেমন? 2s2 2p1। তাহলে এইটা কেমন? এখানে এইটা হচ্ছে স্টেবল বা স্থিতিশীল, এর তুলনায় এটা স্টেবল। তাহলে এটা ভাঙতে গিয়ে বেশি শক্তি লাগবে, অর্থাৎ বেরিলিয়াম মাস্ট বি গ্রেটার দেন বোরন। তাহলে বেরিলিয়াম বোরনের জায়গায় যাবে, বোরন বেরিলিয়ামের জায়গায় আসতে হবে। এটা একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম আছে, কোথায় এটা? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যায়? 2s2 2p3। অক্সিজেনের ক্ষেত্রে কি দেখা যায়? 2s2 2p4। এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এটা কেমন? তিনটাই একই দিকে থাকা ইলেকট্রন আছে,
তাহলে এইটা কম্পারেটিভলি স্টেবল হাফ ফিল্ড অরবিটাল, আর এটা কি কম্পারেটিভলি আনস্টেবল। তাহলে কোনটা বেশি হবে? অবশ্যই নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন হবে। তাহলে নাইট্রোজেন যাবে অক্সিজেনের জায়গায়, অক্সিজেন যাবে নাইট্রোজেনের জায়গায়। তাহলে এটাকে একটু রিভাইজ করে লিখতে হবে। এবার রিভাইজ করে লিখলে তাহলে কি হয়? লিখলে তোমার কাছে কে কে ঠিক আছে? লিথিয়াম যেখানে ছিল সেখানেই আছে, কার্বন যেখানে ছিল সেখানেই আছে, ফ্লোরিন যেখানে ছিল সেখানেই আছে। ইন্টারচেঞ্জগুলো হয়েছে কোথায়? এখানে এবার আসবে নাইট্রোজেন, এখানে যাবে হচ্ছে অক্সিজেন, এখানে যাবে হচ্ছে বেরিলিয়াম, আর এখানে যাবে হচ্ছে বোরন। তাহলে তোমার কাছে মনে হয় সব কিছু এবার ঠিকঠাক থাকে। সো এইটা অ্যাকচুয়ালি হবে। পরীক্ষায় যখন আসবে পর্যায় 2 এর মূলগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যাখ্যা করো, তখন তুমি এইভাবে লিখবে আর কি। এটা কার ব্যাখ্যা করছি আমরা? এটা আয়নীকরণ শক্তির ব্যাখ্যা করেছি। আয়নীকরণ শক্তির ব্যাখ্যা করছে, বুঝছো? আয়নীকরণ শক্তির ব্যাখ্যা করছে। তাহলে তোমাকে এখন একটা কাজ করতে বলতে পারি, এটা আমার লেখার দরকার নেই, এটা তুমি নিজে করতে পারো। সো প্র্যাকটিস খাতা যদি হাতের কাছে থাকে একটু নিজে লিখে রাখো। পর্যায় 3 তাহলে কেমন হবে? পর্যায় 3 তাহলে কেমন হবে? ঠিক আছে, এটা একই জায়গায় একই গ্রুপ বরাবর চেঞ্জ হবে আর কি। এটা যে সকল গ্রুপ 2 আর 3 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, এটার মধ্যে কি আর 16 আর 15 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, এখানেও ওইটাই সেমটাই হবে। পারবা না করতে? এবার পারবা? ওকে, পারছো, ডান। এবার যাই, আমরা কিন্তু এটা কার জন্য বলছি? এটা কিন্তু প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বলা হয়নি। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়তে গেলে, ভার্সিটির জন্য পড়তে গেলে আমরা একটু দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি এগুলো নিয়ে একটু হালকা পাতলা প্রশ্ন করা যেতে পারে। সো আমার মনে হয় এই মুহূর্তে তোমার জন্য দরকার নেই। ঠিক আছে, তুমি হয়তো এটাকে পড়ে রাখো। তারপরে আসো পরের ধাপে। আয়নীকরণ শক্তির পরে আমাদের কাছে পড়া লাগবে কি? আমাদের কাছে পড়া লাগবে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইংরেজিতে কি বলে এটাকে? ইলেকট্রন অ্যাফিনিটি বলে আর কি। ইলেকট্রন অ্যাফিনিটি বলে, অ্যাফিনিটি বলে। বাংলায় কি বলে এটাকে বলো? বাংলায় বলে এটাকে ইলেকট্রন আসক্তি। এটাকে বলে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ওকে, এখন ঘটনার প্রবাহের মধ্যে আসো। এখানেও তাহলে কি বলে? আগের মতোই গ্যাসীয় অবস্থায় কোনো রাসায়নিক প্রজাতির সেটা পরমাণু হতে পারে, আয়নও হতে পারে, তাই না? কোথায় সেটা হতে হবে? যোজ্যতা স্তরে। যোজ্যতা স্তরে 1 মোল ইলেকট্রন প্রবেশ করালে শক্তি এবার কী হবে? উৎপন্ন শক্তি বা নির্গত শক্তি। বইয়ে লেখা আছে নির্গত শক্তি। নির্গত শক্তি। তাহলে এখানে 4টা পয়েন্ট আসতেছে। একটা হইল গ্যাসীয় অবস্থায়, একটা হইল রাসায়নিক প্রজাতি হইতে হবে, একটা কি বললাম আমরা? যোজ্যতা স্তরে 1 মোল ইলেকট্রন, একটা কি বলছে? নির্গত শক্তি। এটা দিয়ে যদি আমরা লিখতাম, সাপোজ হ্যালোজেন গ্যাসীয় অবস্থাতেই আছে, পরমাণু অবস্থায়, সে এসে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে X মাইনাসে পরিণত হয়েছে গ্যাসীয় অবস্থায়, তখন যে পরিমাণের শক্তিটা আসছে ডেল এইচ অফ EA ইলেকট্রন অ্যাফিনিটি, এই শক্তির মানটা কেমন হবে? নেগেটিভ টাইপের একটা এনার্জি হবে। এটাই কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তির কথা বলছে, এটা কিন্তু দ্বিতীয়টা হয়। আচ্ছা, সো আমরা যদি এখন এখানকার প্রশ্ন খেয়াল করে দেখি তাহলে কি হবে? এখানকার প্রশ্ন যদি খেয়াল করে দেখি তাহলে ঘটনা কি হবে? ধরো আমরা যদি ইলেকট্রন অ্যাফিনিটিকে EA দিয়ে প্রকাশ করছি, একই পর্যায়ে কেমন হবে, একই গ্রুপে কেমন হবে? এটা হচ্ছে পর্যায়। একই পর্যায়ে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? বাড়ে।
একই গ্রুপে কি হবে, একই গ্রুপে ইলেকট্রন অ্যাফিনিটি কমে। বুঝছো? আচ্ছা, এখানে প্রশ্নটা একটা দিয়েই হয়, এই জন্য প্রশ্নটা করতে চাচ্ছি না, বাড়তি প্রশ্ন করতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে কি প্রশ্ন হয়, গ্রুপ 17 এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম। এটা তোমরা সবাই জানো, জানি না শুধুমাত্র মনে হয় আমি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবাই কি হ্যালোজেন, সবার বাইরে সাথে 7টা করে ইলেকট্রন আছে, সবাই চায় একটা করে ইলেকট্রন গ্রহণ করতে। তাহলে একই গ্রুপে কি হয়, কমে। তাহলে কোনটা সবচেয়ে বেশি, তাহলে এইটা ফ্লোরিনের সবচেয়ে বেশি, বাট এইটা আসলে হওয়া উচিত, এটা আসলে হওয়া উচিত, হবে না কেন? কিন্তু কিন্তু ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে প্রবেশকারী যে ইলেকট্রনটা আছে না, যে ইলেকট্রনে প্রবেশ করাবা ওইটা বিকর্ষিত হয়, ফলে ইলেকট্রন বিকর্ষণ হয়, ইলেকট্রনের বিকর্ষণ হয়। আর বিকর্ষণ হইলে শক্তি প্রয়োজন হয়, প্রয়োজন হইলে যতটুকু শক্তি উৎপন্ন হয়েছে সেখান থেকে শক্তি কমে যাবে আর কি। কমে গেলে তাহলে কি হবে, তাহলে ফলে লেখা যায় Cl is greater than F, Cl is greater than F। এবার যদি আমি জিনিসটাকে কারেক্ট করাইতে চাই, এটা যাবে এখানে, এটা আসবে এখানে, অর্থাৎ Cl, তারপরে যাবে ফ্লোরিন, বাকি যা যা আছে তাই, এদিকে আসবে হচ্ছে ব্রোমিন, এখানে আছে আয়োডিন। সো ট্রেনটা মনে এখন বোঝা গেল, জিনিসটা আসবে এটা, তো এইটা আসলে অ্যাকচুয়ালি হবে। বুঝছো? এই তো, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তিটা, লাগবে না আর। এরপরে আসো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন অ্যাফিনিটি। একটা সমযোজী বন্ধন যদি থাকে, ধরো একটা সমযোজী যদি বন্ধন থাকে, ধরো যে এ আর বি মিলে একটা সমযোজী বন্ধন তৈরি করছে, কোনো একটা মৌল কর্তৃক ওই ইলেকট্রন ক্লাউডটা নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, কোনো একটা মৌল কর্তৃক ওই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, দ্যাট পার্টিকুলার প্রবণতা ইজ কল্ড কি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যে এটা বেশি টান দিবে তাকে কি বলতেছে আমরা, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বলতেছে। এটা বের করা যায় পাউলিং স্কেলের সাহায্যে, তড়িৎ ঋণাত্মকতা মান বের করা যায়, মান বের করার দিকে আমরা যাব না। আমরা যদি এটাকে EN দিয়ে প্রকাশ করি, ইলেকট্রোনেগেটিভিটি, এটাকে EN দিয়ে প্রকাশ করতেছি ইলেকট্রোনেগেটিভিটি, এটা কি হয়, একটা পর্যায়ে একটা গ্রুপে কি হয়, এদিকে যে গ্রুপ তুমি অলরেডি বুঝে গেছো, আর এদিকে যে পর্যায়ে তুমি অলরেডি এটাও বুঝে গেছো। EN এর মাধ্যমে এদিকে তুমি যদি যাও পর্যায়ের মধ্যে, EN এর মানটা তাহলে কি হয়, এটা বাড়ে। একই গ্রুপে এটার মানটা কি হয়, এটার মানটা হচ্ছে কমে। তোমার এখানকার কিছু মান জেনে রাখাটা ভালো, যেমন ধরো হাইড্রোজেন, যেমন ধরো কার্বন, যেমন ধরো নাইট্রোজেন, যেমন ধরো অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এই মানগুলো একটু মনে রাখবে। নাইট্রোজেনের মানটা কত, 2.1, ক্লোরিনের মানটা কত, কার্বনের মানটা কত, কার্বনের মানটা হচ্ছে 2.5, এটার মানটা কত 3, এর মানটা কত 3.5, এর মানটা কত 4, এর মানটা কত 3। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এটা কোনটা, হচ্ছে ফ্লোরিনটা। ফ্লোরিনটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কথা কি মনে থাকবে? থাকবে, এতটুকুই মনে রেখো আর কি আপাতত। চলো দেখি প্রশ্ন সমাধানের দিকে আমরা যাই। প্রশ্নে কি বলছে, 17 নম্বর পর্যায়ে জিনিসপত্র, 2 নম্বর পর্যায়ে হলে এ, তার মানে এটা একটা ফ্লোরিনের কথা বলতেছে। 3 নম্বর পর্যায়ের জন্য তার মানে এটা ক্লোরিনের কথা বলতেছে।
এটা কার জন্য? তাহলে ব্রোমিনের কথা বলতেছে। এটা কার জন্য? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এটা তাহলে আয়োডিনের কথা বলতেছে, তাই না? এবারে আসো, উদ্দীপকের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার ক্রমের সাথে ইলেকট্রন আসক্তির ক্রমের ব্যতিক্রম বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা যদি এটার ক্ষেত্রে যদি দেখি কি কি মৌল আছে এখানে আছে, তো আমরা আগে অ্যান্সারের দিকে লিখতে যাই। তাহলে দেখি আমরা ওদের জন্য যদি ইলেকট্রন নেগেটিভিটি এর ক্রম যদি বলি, ইলেকট্রন নেগেটিভিটি একটা গ্রুপে কি হয়, কমে নাকি বাড়ে? কমে। তাহলে কোনটার বেশি? এফ বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আমরা ইলেকট্রন অ্যাফিনিটিতে আসি, ই এ বা ইলেকট্রন আসক্তির মধ্যে, ঠিক আছে, তখন কি হয়? তখন হয় ক্লোরিন আগে, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে ঝামেলাটা লাগছে কোথায়? এই দুইটা জায়গায় না? ঝামেলা লাগছে কোথায়? এখানে। এখানে হচ্ছে ফ্লোরিনটা আগে, ক্লোরিনটা আগে। এখানে এখানে কেন এই ঘটনাটা কেন ঘটছে? এটা ব্যতিক্রমটা হওয়ার কারণটা কি? ব্যতিক্রম ঘটনা কেন? কারণ ফ্লোরিনের আকার কম, তারপরে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি, তারপরে হচ্ছে ইলেকট্রন রিপালশন ঘটে বা বিকর্ষণ ঘটে। রিপালশন ঘটে, বুঝছো এই জিনিসটুকু? তারপরে তুমি পারো। এখন পি, কিউ আর তিনটি ক্যাটায়নের সাথে যাদের প্রত্যেকটিতে 10টি করে ইলেকট্রন আছে, এদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির বিভব কীভাবে পরিণত হয়? আচ্ছা, আয়নীকরণ শক্তি কিভাবে, বিভব কীভাবে পরিবর্তিত হয়? ওকে, তাহলে পি প্লাস, তারপরে কিউ 2 প্লাস, তারপরে আর 3 প্লাস। আমরা যদি একটু প্রত্যেকটা মৌল লিখতে পারি চাইলে সমস্যা নাই, যেহেতু 10টা করে ইলেকট্রনের কথা বলছে। এইটা মানে তাহলে সোডিয়াম প্লাসের কথা বলতেছে, এইটা মানে তার মানে ম্যাগনেসিয়াম 2 প্লাসের কথা বলতেছে, এইটা মানে তার মানে অ্যালুমিনিয়াম 3 প্লাসের কথাই বলতেছে। আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় আর কি এদের ক্ষেত্রে। আচ্ছা, এদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো করে একটু বুঝো। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা দেখতে বর্তমান কি অবস্থায় আছে? ইলেকট্রন বিন্যাসটা আছে কীরকম? 2s2 2p6। এটার ক্ষেত্রে কি আছে? 2s2 2p6। এটার ক্ষেত্রে কি আছে? 2s2 2p6। তাহলে এবার বলো এদের ক্ষেত্রে কি, আচ্ছা সরি, এটার ক্ষেত্রে এইটা চাই নাই, কারণ সবার তো সেম আছে। বলছে কি উদ্দীপকের মৌলসমূহের ক্ষেত্রে, এই ক্যাটায়নগুলোর জন্য না। আমি একটু এটা বাড়তে লিখে ফেলছি। আচ্ছা, আগে আমরা একটা মৌলগুলো নিয়ে আসি। এগুলো তো ক্যাটায়নগুলো লিখছি আপাতত। তাহলে আগে একটা কাজ করি, এদের মৌলগুলো নিই। তাহলে সোডিয়ামের মৌল, সোডিয়াম প্লাসের মৌল কোনটা? সোডিয়ামটা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোনটা? ম্যাগনেসিয়ামটা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনটা? অ্যালুমিনিয়ামটা। আমাদের বলছে এই তিনটার ক্ষেত্রে তার আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভবের পার্থক্যের কথা বলছে। তো চলো একটু দেখি এবার আমরা। তাহলে এটা কোথায় আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম একই পর্যায়ের মৌল না? তাহলে একই পর্যায়ের মৌল হইলে এইটা আসলে কি হওয়া উচিত, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মানটা বাড়ে। আচ্ছা, কিন্তু কিন্তু ম্যাগনেসিয়াম কি অবস্থায় আছে? 3s2। অ্যালুমিনিয়াম কি অবস্থায় আছে? 3s2 3p1। এই অবস্থায় আছে। তাহলে কোনটা বেশি স্টেবল? তাহলে কোনটা বেশি স্টেবল? এটা হচ্ছে বেশি স্টেবল। যেটা বেশি স্টেবল হবে তাহলে ওটাকে ভাঙা বেশি কঠিন। তারপরে তখন কী হবে বলো? তাহলে এই জায়গাটার ক্ষেত্রে তাহলে এই জায়গাটা হালকা চেঞ্জ আসবে। তাহলে সোডিয়ামের পরে আসবে অ্যালুমিনিয়াম, সোডিয়াম পরে আসবে কি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পরে আসবে কি? ম্যাগনেসিয়াম। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে। এদের বিভাবটা এভাবে পরিবর্তন হয়। কেন এভাবে পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করতে পারছো। এটা লিখছো কেন? বাম থেকে ডানের দিকে গেলে আকারটা ছোট হয়, আকার ছোট হলে আকর্ষণ বাড়ে, শক্তি বের করতে বেশি খরচ হয়। দ্যাটস ওয়াই এটা এরকমটা হওয়া উচিত, বাট এটাতে একটা প্রবলেম আছে, দ্যাট ইজ ওয়াই এরকমটা হবে আর কি। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, চলো
আবার দেখো কি বলছে, এ হচ্ছে 3s2 এত, তাহলে এ হচ্ছে অ্যালুমিনিয়াম, এ হচ্ছে অ্যালুমিনিয়াম না সরি বোরন মনে হয় 2 নাম্বার পর্যায়ে না, তাহলে এ হচ্ছে বোরন। বি কি, বি হচ্ছে ফ্লোরিন, সি কি, সি হচ্ছে ফসফরাস কেন 3 নাম্বার পর্যায়ে, এটা কি ক্লোরিন। আমাকে বলছে কি বি আর ডি, তাহলে বি আর ডি, তাহলে বি কি, বি হচ্ছে ফ্লোরিন, ডি কি, ডি হচ্ছে ক্লোরিন। এদের ইলেকট্রন আসক্তি তুলনামূলক ব্যাখ্যা দাও। তো অলরেডি তুমি বুঝতে পারছো এটাতে যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি হওয়ার কথা, এটা হওয়া উচিত, আকার ছোট আকর্ষণ বেশি, এটা হওয়া উচিত, তাই না? কিন্তু ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, এটা হবে কারণ আকার, ইলেকট্রন ঘনত্ব, আর কি বলছিলাম যেন, বিকর্ষণ। এই পার্টটা লিখছি তো এই জন্য আর লিখতেছি না, 2-3 বার লিখে ফেলছি অলরেডি, বুঝতে পারছো? ওকে, এবার আসি এমসিকিউতে। প্রশ্ন কি বলছে এখান থেকে দেখো তো, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ইলেকট্রন আসক্তি নির্ভর করে কোথায়? পরমাণু আকারের উপরে, কথা সত্যি। ইলেকট্রন বিন্যাসের উপরে, এটাও কথা সত্যি। অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপরে আর কি, তাই না? ওই যে 2p3 নাকি s2 এরকমের উপরে, তার মানে 3টাই, তাহলে এখানে 3টাই। এবার যে আকারের ক্ষেত্রে কোনটি সঠিক, আকারের ক্ষেত্রে বলছে, আকারের ক্ষেত্রে আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কমে, আর এদিকে গেলে আকার আস্তে আস্তে বড় হয় আর কি, তাই না? উপর থেকে নিচের দিকে। বেরিলিয়াম আছে, বোরন আছে, এরা হচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে, একই পর্যায়ে আস্তে আস্তে বামের থেকে গেলে বাড়তো, সরি আগে ছোট হতো, তাহলে হচ্ছে বোরন বড়, তো এটা হবে না। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা বড়, ম্যাগনেসিয়ামটা ছোটো, এটা হওয়ার কথা না, অ্যালুমিনিয়ামটা ছোটো হওয়ার কথা, কারণ একই পর্যায়ের ক্ষেত্রে আকারটা ছোট হয়। তারপর এফ আর নিয়নের ক্ষেত্রে ঘটনা কী ঘটছে, এফের ক্ষেত্রে বড়, নিয়নের ক্ষেত্রে ছোট, এ কথা কিন্তু সত্যি। কেন? একই পর্যায়ের ক্ষেত্রে বাম দিকে ডানে গেলে এরকম হয়। ম্যাগনেসিয়ামটা বড়, সোডিয়ামটা ছোট, এটা হওয়ার কথা না, সোডিয়ামটা বড়, ম্যাগনেসিয়ামটা ছোট, তাহলে কোনটা হবে? এটা। বুঝছো ঘটনাটা? ওকে। প্রথম আয়নীকরণ বিভব অধিক কোনটার ক্ষেত্রে আর কি, আমরা দেখি একটু। তাহলে হচ্ছে কার্বন, এদিকে হচ্ছে বোরন, এদিকে হচ্ছে নাইট্রোজেন, এদিকে হচ্ছে অক্সিজেন। যদি আমরা সিমিলার উপায়ে যদি লিখতাম তাহলে কী হতো, নাইট্রোজেনটা আগে যাইতো, তাহলে হচ্ছে বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন বেশি, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে হচ্ছে বোরন। তাহলে কোনটা সবচেয়ে বেশি? অক্সিজেনেরটা, সরি নাইট্রোজেনেরটা, এই নাম্বারটা। বুঝতে পারছি কিনা? কোনটি আয়নীকরণ শক্তি বেশি, একই প্রশ্ন আসতে বারবারে। দেখি বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে কোনটার বেশি? বেরিলিয়ামের বেশি, কারণ বেরিলিয়ামে s2 আছে। আবার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনটার বেশি? ম্যাগনেসিয়ামের বেশি, ঠিক আছে? কিন্তু এই দুটোই তো বেশি, বেশির মধ্যে এই দুটো আবার আছে একই গ্রুপে আছে, 2 নম্বর গ্রুপে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আয়নিকরণ শক্তি মানে আবার কী হয়, কমে যায় না? তাহলে এইটা আবার কম, তার মানে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, এটা আবার একই গ্রুপের মধ্যে আছে। ব্যাপারটা এখনও বুঝো নাই মনে হয়। আমরা যদি এদিকে বলি, এই যে বেরিলিয়াম, এই যে বোরন, এই যে ম্যাগনেসিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, ওই হিসাব করে দেখলে কোনটার বেশি হওয়ার কথা? এইটার বেশি। এইটার মধ্যে কোনটা বেশি হওয়ার কথা? এটার বেশি। একই পর্যায়ে, তাহলে এটা গেল কি কোথায়? একই পর্যায়ের ক্ষেত্রে হিসাব নিকাশ করতে গেছি যখন, তখন এটার ক্ষেত্রে বেশি পাইছে। একই গ্রুপের ক্ষেত্রে আবার কি হয়, কোনটা ক্ষেত্রে কম হয়? একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে কমে যায়। তাহলে এটারটা কম, এরটা বেশি, তাহলে কোনটা বেশি? বেরিলিয়ামটা বেশি। বুঝছো? হ্যাঁ। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? তড়িৎ ঋণাত্মকতার জন্য সঠিক ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে এটা কি কি দেওয়া আছে তার উপর নির্ভর করতেছে। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমরা EN দিয়ে প্রকাশ করছিলাম, করতে গিয়ে বলছিলাম একই পর্যায়ে কি হয়, একই পর্যায়ে বাড়ে, আর একই গ্রুপে তাহলে কি হয়, কমে। তাহলে দেখি ফ্লোরিন, ক্লোরিন, তাহলে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এটার ক্ষেত্রে কম, তাহলে আয়োডিনেরটা কম, ক্লোরিনেরটা বেশি, তাই না? ক্লোরিনেরটা বেশি, কিন্তু এই জায়গায় উল্টাটা বলছে, তার মানে এটা হবে না। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে ফ্লোরিন, তাহলে অক্সিজেন, ফ্লোরিন,
তারপরে দিছে হচ্ছে ক্লোরিন। তাহলে কোনটার ক্ষেত্রে বেশি? ফ্লোরিনের ক্ষেত্রে বেশি, ফ্লোরিনের ক্ষেত্রে বেশি। অক্সিজেনের তুলনায় ফ্লোরিন বেশি। আবার ফ্লোরিনের তুলনায় কোনটার কম? ক্লোরিনের কম। তাহলে কোনটার বেশি? ফ্লোরিনেরই বেশি। তাহলে আগে ফ্লোরিন, তারপরে যাবে হচ্ছে অক্সিজেন, তারপরে যাবে হচ্ছে ক্লোরিন। তুমি অথবা মান দিয়ে মনে রাখতে পারো, এটার মানটা হচ্ছে 4, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3। তাহলে কোনটা সঠিক ক্রম হয়েছে? তাহলে এটা তো সঠিক ক্রম হয়েই বসে আছে এখানে অলরেডি, তাই না? বুঝতে পারছো ঘটনাটা? হ্যাঁ, ওকে।